আগের পর্বে আমরা বেরিয়ে পড়েছিলাম ওয়ারিচোড়া থেকে আর এক্সপ্লোর করেছি মাও থারাসান পিক। মাও থারাসান পিকে আমরা ফাটিয়ে টাইম স্পেন্ড করেছি, ছবি তুলেছি, ড্রোন শটগুলো দেখেছেনি। আর এইখান থেকে আজকে আমরা বেরিয়ে যাব হোমস্টের খোঁজে মাও ফাংলুর। তার সাথে এক্সপ্লোর করব মাও ফাংলুর ভিউ পয়েন্ট, রক ফর্মেশন আর মাও ফাংলুর লেক। আর এখন এইভাবে ব্যাক টু ব্যাক স্টোরিজ আসছে, আর মেঘালয় সিরিজ তো অবভিয়াসলি কন্টিনিউ করছি। তো স্টে টিউনড, আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক অ্যান্ড শেয়ার করে এগিয়ে যেতে সাহায্য করবেন যদি কন্টেন্ট ভালো লাগে। চলুন মূল গল্পে ফিরি। হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। প্রমিস করেছিলাম যে এইবার যখন আবার রিস্টার্ট করছি ব্লগগুলোকে, তখন আপনাদের ব্যাক টু ব্যাক কিছু অফবিট জায়গা অ্যান্ড অ্যাডভেঞ্চারাস ট্রিপ গিফট করব। এখন অবধি কিন্তু কথা রেখেছি অ্যান্ড সেটার কন্টিনিউয়েশন থাকবে। এখন বাজে সন্ধ্যা 7টা আর আমরা ফাইনালি পৌঁছে গেছি মাও ফাংলুর। এটা একটা ছোট্ট গ্রাম আর আমরা এখন রয়েছি হিল সাইড গেস্ট হাউসে। এখানে এসে পেয়ে গেছি চা, সো চিয়ার্স। কিছুক্ষণের জন্য মনে ছিল যেন এখানে কিভাবে থাকবো বা কি পাবো, মানে বিশাল ভয়ও পেয়ে গেছিলাম। আমরা তখনও ভিউ পয়েন্টে দাঁড়ানো, ছবি তুলছি, আমি ড্রোন শটস নিচ্ছি, সবাই আলাদাভাবে গাড়িগুলোকে সাজিয়ে একটা অ্যাচিভমেন্ট ফটো নিচ্ছে। সেগুলো করতে করতে কখন যে হঠাৎ সন্ধ্যা নেমে এলো বুঝতেই পারিনি। আর এটা মনে ছিল একটা ম্যাজিক কিংডম, যে সন্ধ্যা নামতে নামতে সঙ্গে সঙ্গে দেখলাম পুরো জায়গাটাকে যেন দূর থেকে কতগুলো মেঘ এসে গ্রাস করে নিল। আপনারা দেখেছেন অলরেডি কত দূর অব্দি আমরা ভিউ পাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে পুরো জায়গাটা মেঘের চাদরে ঢেকে গেল। ইভেন আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটাও 2 ফিট দূরে কি দেখতে পাচ্ছিলাম না, কিচ্ছু দেখা যাচ্ছে না। যখন এসছি জাস্ট একটা রাইডিং জ্যাকেট পরাছিলাম, এখন যা ছিল সব চড়িয়ে দিয়েছি। এই যে কমপ্লিটলি মেঘের ভেতরেই ঢেকে গেছি আমরা। বাইকের ফগ লাইট অন করেও আমরা তখন বুঝতে পারছি না কোন দিক থেকে এন্ট্রি মেরেছিলাম, কোন দিক থেকে বেরোবো। আর প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে ঢাল হয়ে খাদের দিকে যাচ্ছে। তো 3জন মিলে ফগ লাইট জ্বালিয়ে আস্তে সুস্তে ওই ভিউ পয়েন্ট থেকে নামলাম। নেমে এবার বুঝতে পারছি না হোমস্টে কোথায় পাবো, কোন দিকে যাবো, কারণ নেটওয়ার্ক ধরছে না। কপাল ভালো, তখন ওখানে একটা মাইলস্টোন দেখতে পেলাম। আমার চ্যানেলের নামও বিয়ন্ড মাইলস্টোনস। আগে বলতাম উই হ্যাভ টু গো বিয়ন্ড অল দ্য মাইলস্টোনস, আজকে অ্যাকচুয়ালি সেটা হয়েছে। তো ওই মাইলস্টোনে দেখলাম লেখা রয়েছে মাও ফাংলুর 3 কিলোমিটার। অলরেডি তখন গোপ্রো ডেড, ফোনে যেটুকু পেরেছি টুকটাক রেকর্ড করেছি। আমরা 3জন মিলে বাইক নিয়ে আস্তে সুস্তে এগোচ্ছিলাম, কারণ রাস্তার ডাইরেকশনগুলো কিভাবে টার্ন নিয়েছে সেটা বোঝা যাচ্ছিল না। এগোতে এগোতে প্রথমে একটা হোমস্টে পেলাম, কিন্তু সেখানে কেউ ছিলেন না। আমরা গিয়ে যথারীতি খোঁজার চেষ্টা করলাম, কেউ নেই। কেউ ভাষা বোঝে না, না হিন্দি না ইংলিশ না কিছু। শুধু যখন জিজ্ঞেস করছি হিন্দি বা ইংলিশ, কেউই বুঝতে পারছিল না। একমাত্র হোমস্টে ওয়ার্ডটা লোকে বোঝে। যখন বলছিলাম হোমস্টে হোমস্টে, তখন বলছে দ্যাটস ইট। বাবা হোমস্টে মার্কসা হোমস্টে হোমস্টে ও হোমস্টে স্টার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুঁজতে 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 মাও ফাংলুর ভিউ পয়েন্টের কাছে পৌঁছে গেছি। সেইখানটায় এসে একটা বোন দোকান চালায়। তো ওই বোন বেরিয়ে এসে কথা বললো আমাদের সাথে। বোনটা খুব ফ্লুয়েন্ট ইংলিশে কথা বললো আর আমাদের বললো ভিউ পয়েন্ট থেকে এগিয়ে যেতে। জিজ্ঞেস করো and where is Nava homestay? That side, other side. Oh, that's the other side. Like it was on the same road, right? Not same road. You have to go back. Oh, okay. Awesome. Thank you. Okay, no problem. না, আমি হেঁটে গিয়ে কথা বলে আসছি, তারপর তুলবো। বললাম দুটো রুম আছে কিন্তু তুলবো তারপর এখানে। না না তুলো না আমার মনে গিয়ে কথাটা বলে আসি আগে। আমরা ভিউ পয়েন্ট থেকে এগিয়ে অন্ধকারে হাতরাতে ফাইনালি খুঁজে পেয়েছি এই জায়গাটা। আমরা আসার পরে 2টো বাইক এখানে আর একটা বাইক এখানে পার্ক করে দিয়েছি। একটা রুম রয়েছে এখানে, দ্বিতীয় রুমটা ওইখানে রয়েছে, তৃতীয় রুমটা এখন তৈরি হচ্ছে। প্রত্যেকটা রুম আমাদের পড়েছে 2000 টাকা করে। আর নাম্বার তো বললাম ডিসক্রিপশনে দিয়েই দিয়েছি। মানে একবারই ওয়ার্ডটা রুমটা কিছুটা এরকম, কিন্তু প্ল্যানিং চলছে এখনো। হ্যালো কিছু একটু প্ল্যানিং এদিক ওদিক চলছে। হ্যালো হ্যাঁ রে ভাই, আরে কে আটকে গেছি রে। বুমারাং হচ্ছে বুমারাং। হ্যাঁ তুই আরে ব্যাস 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 পজ করে দিয়েছি। আরে আগে বাড়ো কি আমার থেকে। ওকে ওকে, আমি কি করব, তুই বারবার হ্যালো হ্যালো করে যাচ্ছিস। তো এইখানে একটা বেড রয়েছে আর ওইদিকে আরেকটা, দুটোই ডাবল বেড, একটু সাইজে ছোট, বাট 2টো করে কম্বল, 2টো করে বালিশ রয়েছে, দুদিকে 2টো টেবিল আর একটা সোফা। আর আমি শ্রীরূপ
ঋষভ, রিনা আর আমি সুব্রত। নামটা বললাম কারণ আমার খুব ডাউট আছে কজন আমার ব্লগ দেখে, তাই নামটা হয়তো না জানাই থাকতে পারে, তাই বলে দিলাম। বাকি আর কি, বাকি এখানে একটা বাথরুম আছে, বাথরুমটাও দেখিয়ে দিই। আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে এইরকম রুরাল জায়গায়, এরকম অফবিট জায়গায় কিন্তু বাথরুমটা অনেক বেটার। একটা কোমোড রয়েছে, রানিং ওয়াটার রয়েছে, মানে রানিং ওয়াটার বলছি কারণ এটা আমাদের কাছে এখন লাক্সারি, গিজার ফিজার কিছু নেই। ও হ্যাঁ, এখানে একটা কিন্তু ইমার্শন রড দেওয়া আছে, তো এটা দিয়ে আই থিঙ্ক জল গরম করে নেওয়া যাবে। এখানে একটা রুম হিটার আছে যেটা কাজ করে কিনা আমরা টেস্ট করিনি। একটা ক্যান্ডেল আছে, একটা অ্যাস্ট্রো আছে। এই নেটওয়ার্ক চলে এসছে আবার। এই নেটওয়ার্ক যাচ্ছে আসছে। মানে কিসের তোর সিম, কিসের? জিওর। জিওর। তোর? ব্লিঙ্ক করছে জিও। জিও। আমার কাছে রয়েছে জিও, ভোডাফোন, এয়ারটেল, তিনটেই আমি ট্রাই করেছি। মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে চলে যাচ্ছে। যখন আসছে একদম ফুল হয়ে যাচ্ছে, যখন যাচ্ছে একদম এমটি হয়ে যাচ্ছে। এন্ড ইটস গন अगेन। তোর কি হয়েছে, তুই ডান্স করে যাচ্ছিস কেন? ভালো লাগছে। এত গরম জামা পরে নিয়েছে, এবার মজা পেয়ে গেছে। ছেলে আজকে মজাটা পেয়েছে কারণ ছেলে এই অফবিট জায়গাটা প্ল্যান করেছিল, আর আমাদের মোটামুটি ফার্স্ট পার্টটা সাকসেসফুল হয়ে গেছে। অ্যান্ড হোয়াট আই মিন বাই দ্যাট, আগের পার্টটা আপনাদের দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে একটা জায়গায় যেখানে আপনার কোনো আইডিয়া নেই তার এক্সিস্টেন্স, তার কোনো রকমের ব্যবস্থা নিয়ে, সেখানে একদম অন্ধকারে হাতড়ে হাতড়ে এসে এই প্রাপ্তিটা কিরকম একটা কুয়াশার মধ্যে, তাও কুয়াশার মধ্যে, মেঘ, সরি নট কুয়াশা, মেঘ পুরো মানে মেঘে পুরো ঢেকে যাচ্ছে, মনে হচ্ছিল উপর দিয়ে জাস্ট ঢেকে গেলাম হুট করেই। কানের সামনে দেখুন মেঘগুলো যাচ্ছে, মনে বাঘ ডাকছে কোথায়। এইটার কনসেপ্টটা জানতে চাই, বাঘ ডাকছে বলতে? আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে আওয়াজটা, হ্যাঁ মানে তোমরা যখন ওই হোমস্টে খুঁজতে গেলে তখন এই হাওয়ার আওয়াজটা যখন যাচ্ছে মনে হচ্ছে মানে দূর থেকে একটা কোনো বাঘ ফাঘ বোধহয় ডাকছে, একটা বাঘের আওয়াজ আসছে। ওকে, না মানে এই অ্যাডভেঞ্চারটা মানে বেস্ট সারা জীবনের মেমোরি থাকবে অবভিয়াসলি। আপনারা যদি ঘুরতে চান আমাকে ফোন করতে পারেন, ঠিক এরকম অ্যাডভেঞ্চার দিয়ে আমি, যেটা আমরা নিজেরাই জানি না কিভাবে গিয়ে পৌঁছাবো। তো মোটামুটি এখন আড্ডা দেই আমরা বসে, বাকি রাত্রে সেরকম কিছু দেখানোর নেই। এখানে খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা খুবই লিমিটেড। এটা আমরা ডিম অর্ডার দিয়েছিলাম, ডিমের অমলেট। আরে খোল, একটু ধরতো, হেল্প করতো, থ্যাংক ইউ। এখানে ডিমের অমলেট রয়েছে, প্রচুর লঙ্কা দিয়েছে রে, আমি খাবো কি করে ভাবছি, বডি গরম করে দেবে। ওটা ভেবেই দিয়েছে। তো ডিম নিয়েছে 20 টাকা করে। বাকি খাবারের অর্ডার দিয়েছি ভাত, ডাল, তার সাথে আলু ভাজা আর একটা করে ডিমের অমলেট, 170 টাকা করে। জায়গা হিসাবে দামটা ঠিক আছে, কারণ মেঘালয়ের বাকি জায়গা তো থাকলাম। কালকে যেমন এই কেভটার নাম কি যেন ছিল, সিজু কেভ না? কালকে যেমন সিজু কেভের ওখানে ছিলাম, সিজু টুরিস্ট লজে থেকে এলাম আমরা। তো সিজু কেভের পাশে আমরা যখন থাকলাম, সেম জিনিস কিন্তু 200 টাকা করে প্লেট নিয়েছিল। তো কোয়ালিটি এত কিছু এখানে বিবেচনা করছি না, এখানে যে পাচ্ছি এটাই অনেক। ইনফরমেশন দিয়ে দিলাম, এখানে আলাদা করে কিছু দেখানোর নেই। আজকের সময়টা আমরা একসাথে এখন স্পেন্ড করব, ফাটিয়ে আড্ডা দেবো। কালকে ভোরবেলা থেকে এই জায়গাটা এক্সপ্লোর করা শুরু করব আর আপনাদের দেখাবো। ক্যাচ ক্যাচ ক্যাচ, নাইস, ভেরি গুড। ক্যাচ, এই হাতে না, সরো সরো সরো, ক্যাচ ক্যাচ। আর বেচারা খিদে পেয়েছে। সারাদিনের এই অ্যাডভেঞ্চার খাটাখাটনির পর ফাইনালি এই আগুনের পাশে বসে চারজনে ফাটিয়ে আড্ডা দেবো ঠিক করলাম। ততক্ষণে দেখছি দুইজনে মিলে গেঞ্জি আর প্যান্ট শোকাতে ব্যস্ত। অনেক রিকোয়েস্ট করার পরে 10 সেকেন্ডের জন্য আমাকে সময় দিয়েছে। দেখুন ব্যাকগ্রাউন্ডে কাউন্টিং চলছে। আর রাতের কথা কি বলবো, এরকম উন্মুক্ত আকাশে তারা দেখার মজা বুঝিয়ে বলা যাবে না। এটা হচ্ছে হোমস্টের পিছন দিকটা, অসাধারণ। দূরের পাহাড়গুলো থেকে এবার আস্তে আস্তে মেঘের চাদরটা কাটছে। এই সামনের পাহাড়টা দেখুন হাফ ন্যাড়া, আর এদিকে পুরো গাছে ভর্তি। বাকি দূরের দৃশ্য নিয়ে নাই কিছু নাই বললাম। আমরা এই উপরে রয়েছি, ডান দিয়ে গেলে হোমস্টেটা, নিচ থেকে এসে এনাদের বাড়ি।
মানে হোমস্টের দায়িত্বে যারা আছেন। আর এইখানটা আসলে ওনাদের একটা ছোট্ট গার্ডেন রয়েছে। এখানে কিছু ফল রয়েছে যেগুলো আমি নামও জানি না, এটা কি ফল জানি না। এটা তো একটা কুমড়ো গাছ দেখতে পাচ্ছি, অনেক কুমড়ো হয়ে রয়েছে এদিকে ওদিকে। আর নিচে কয়েকটা স্কোয়াশ গাছ দেখতে পাচ্ছি। কালকে কতটা ঠান্ডা পড়েছিল এই জায়গাগুলো দেখলে বোঝা যাবে, লিটারালি জমে গেছে বরফের মতো। তো এই দিদিকে জিজ্ঞেস করলাম যে আর এখানে কোথায় কোথায় যাওয়ার আছে। পিঠে দেখছেন, আমি প্রথমে একটা হুড ভেবেছিলাম, কিন্তু ওনার বেবি ওখানে রাখা। অদ্ভুত পদ্ধতি। আর বাচ্চাটা কোনো কুই কুই শব্দও করছে না। উনি এসে দেখিয়ে দিলেন জায়গাগুলো। এই হোমস্টের ঠিক পিছন দিকেই যদি সোজা হেঁটে চলে যাই, এইখানে তখন একটা ছোট্ট মেটাল ব্যারিকেড দেখতে পাবেন। এই জায়গাটা, এইটা হচ্ছে রক ফর্মেশন, ওইখানে যাব। আর হচ্ছে লেকটা ওই নিচের দিকে। রাত্রিবেলা ওর পাশ থেকে এসছি, কিছু বোঝা যায়নি সেরকম। একসাথে এবার একটুখানি হেঁটে চলে আসবো এই রক ফর্মেশন থেকে। একদম সামনেই রয়েছে, একটু আগেই দেখালাম, দূর থেকে মেটাল স্ট্রাকচারটা দেখা যাচ্ছিল। এবার জাস্ট হেঁটে পৌঁছাবো ওখানে। ঋষভ আগে যাচ্ছে এখন, পিছনে রয়েছে রিনা। শ্রীরূপ এখনো বাথরুম সেরে উঠতে পারেনি। ও অসাম, এরকম একটা বড় পাথর, আর ওখানে একটা বাঁশের মই লাগানো আছে, ওর উপর অব্দি যেতে হবে। এই যে আমাদের ট্রেকমেট আজকের জন্য, আমাদের যেতে হবে ঠিক এই পাথরটার উপরে। অনেকটা বড়ই মনে হচ্ছে। শ্রীরূপ অলরেডি রেডি হয়ে চলে এসছে, সামনে ঋষভ রয়েছে, সেজে গুজে যাচ্ছে রিনা, এদিকে আমি। এইসব জঙ্গলে বর্ষাকালে যোগ হয় না, অনেকের কাছে ব্যাপারটা খুব ইজি। আমার যোগ জিনিসটা দিয়ে খুব ভয় লাগে। ওইদিক দিয়ে ঘুরে চলতো, এইখানটায় উঠবো কি করে? এখান থেকে মুইটা গেছে। ক্যাম্পিং এর জন্য বেশ ভালো জায়গা এটা, দেখ উইন্ড থেকে প্রোটেকশন পাওয়া যাবে, এখানে আগুন জ্বালিয়ে নেওয়া যাবে। আমরা ঘুরেই যাচ্ছি পুরো চক্কর কেটে, ওঠার জায়গা পাচ্ছি না। পেয়েছিস? সাবাস, আস্তে। যতটা ভেবেছিলাম অতটা কষ্টকর নয়, বাট ল্যান্ডস্কেপটাই অদ্ভুত। এই আমাদের বাম্বু ট্রেকের ট্রেনিং হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা পুরো এরকম এনক্লাইন্ড, মানে 60 আর না, এটা 80 ডিগ্রির কাছে এনক্লাইন্ড মনে হচ্ছে আমার। এই জায়গাটা 60, পাশের স্ট্রাকচারটা নড়ছে। আর এই জায়গাটা হালকা ডান দিকে কাত করা। বাসগুলো অনেক পুরনো। এই যে ফার্স্ট স্টেপ ডান, এটা বলতে সেকেন্ড স্টেপ। নামার সময় হামাগুড়ি দিয়ে নামবো দরকার হলে। আর এগুলো পুরো নর্মাল দড়ি দিয়ে বাঁধা, এক দুটো বর্ষা গেলেই জীর্ণ হয়ে যাবে। ও উপরের দিকটা বাসটা একটু বেন্ড হয়েছে, যে কারণে আরো বেশি ইনক্লাইন মনে হচ্ছে। ধর তো এটা। Finally, we have reached.
थैंक यू। अभी क्या है, चाय, अंडा और তার সাথে রয়েছে আলু সবজি আর আই থিঙ্ক এটা রুটি। ওকে, ট্রেক থেকে ফিরে এসে সবার আগে ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরে গাড়ির চেন ক্লিনিং, গাড়ির চেনটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার বেরোতে হবে। জ্যাট করবি? কারো শরবত আছে, কারো শরবত আছে, সেটা সকালে চা হিসেবে দিয়ে গেছিল। ওটা আর হবে না খাওয়া। আমি কেন বলছি নিগুলে? কালকে রাতে টেম্পারেচার ছিল 7 ডিগ্রি, তার সাথে এরকম হাওয়া চলছিল। এবার বুঝতে পারছি অত কনকন করছিল কেন। সানরাইজ যখন হচ্ছিল তখন টেম্পারেচার ছিল প্রায় 6 ডিগ্রি। এখন দেখুন টি শার্ট পরে ঘুরছি, সকাল 9টা বাজে। এতটা ডিফারেন্স হয়ে যায় সকাল আর রাতের মধ্যে, টেম্পারেচার ডিফারেন্স এতটাই। এখন অ্যাকচুয়ালি হাওয়াটা এনজয় করছি। রোদের আলো পড়ে এখানে মাওফাংলুর লেকটা চিকমিক করছে। আর এই দিক থেকে হেঁটে আমরা গেছিলাম ওই রক ফরমেশনের ট্রেকটায়। বাকি এই জায়গাটা দেখতেই পাচ্ছেন এখনও ট্যুরিস্টের হাতের নাগালের বাইরে থাকার জন্য একদম ক্রিস্টিন রয়েছে জায়গাটা, মানে আলাদা, যারা অফবিট জায়গা পছন্দ করেন। আর ওইখানে লেকের পাশে আস্তে আস্তে অনেক লজ গজিয়ে উঠছে। ওটা আমি দেখলাম মেঘালয় ট্যুরিজমের নামেই ছিল। তো আস্তে আস্তে এখানে বুঝতে পারছি পর্যটনটা আস্তে আস্তে গড়ে উঠছে। ক্যামেরায় বন্দি করে নিয়ে যাচ্ছি, 10 বছর পরে মিলিয়ে দেখবো যেরকম দেখে গেলাম তারপরে এই জায়গাটা কিরম থাকে। হাওয়ার জন্য বড্ড নয়েজ আসছে, তাই জানি না আমার ভয়েস কতটা আসছে। আজকে একটা নতুন অফবিট জায়গা আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। আমি জানি না জায়গাটা আগে এক্সপ্লোর করা হয়েছে কি না, কারণ ইউটিউবে আমি ওর কোনো রেফারেন্স পেলাম না। বাট জায়গার স্পেশালিটি হচ্ছে মানুষের নামগুলোতে। জায়গার নাম বলবো না, পরের পর্বে জানতে পারবেন, বাট হিন্ট দিয়ে রাখছি। তো আজকে আমরা এমন একটা জায়গায় যাব যেইখানে যতদূর শোনা বা পড়ে থাকা, ওইখানকার মানুষদের টোটাল 3টে নাম হয়। একটা হচ্ছে যেই নামে আমরা একে অপরকে ডাকি সেই নাম, আর একটা হচ্ছে ওদের বাঁশি বাজিয়ে এরকম কিছুটা নাম আছে। সেই বাঁশি বাজানো নামটাও 2 রকমের, একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে বড়। ছোটটা হচ্ছে গ্রামের মধ্যে গ্রামের মানুষদেরকে ডাকার জন্য ব্যবহার করা হয়, আর বড়টা ব্যবহার করা হয় জঙ্গলের মধ্যে কেউ যদি হারিয়ে যায় তাদেরকে খুঁজে বার করতে। হিন্ট দেওয়া রইল। আশা করি ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো আপনাদের। পরের ব্লগে দেখা হচ্ছে। এখন আপাতত এখান দিয়ে ফিরবো ওই রাস্তাটা ধরে। দাম অলরেডি বলে দিয়েছি, 2000 টাকা পড়লো আমাদের এই 4 বেডেড রুম। খাওয়ার ছিল ভাত, ডাল, তার সাথে ডিমের অমলেট আর আলু ভাজা পড়েছিল 170 টাকা। আমরা ডিনারে খেয়েছিলাম। আর সকালবেলা রুটি আর সবজি খেয়েছি, সেটা আমি এখনো জানি না, দাম বিলে জানতে পারবো। এটা হচ্ছে এখানকার বিল, আর উপরে রয়েছে নাম্বার, দেখে নিতে পারেন আপনারা। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা নোট করে নিতে পারেন। তো বেরিয়ে পড়ছি এখান থেকে ফাইনালি আবার আমাদের নতুন আরেকটা অফবিট ডেস্টিনেশনের দিকে। সামনে এখন পড়তে চলেছে মাওফাংলুর লেক। টলটলে জলটা পুরো দারুণ। এই অফবিট জায়গাটা যেরকম মনের শান্তি এনে দিয়েছে, কিন্তু সামহাউ একটু অতৃপ্ত থেকে গেছি যে এই লেকের জলটা সেইভাবে এনজয় করে উঠতে পারলাম না। এত সুন্দর টলটলে জল এত সহজে সব জায়গায় পাওয়া যায় না। তবে হ্যাঁ, কখনো কখনো অতৃপ্ত থাকাও ভালো, কারণ এটা আমাদের ইন্সপায়ার করে আবার ফিরে আসার জন্য। আজকের মতো বিদায় জানাচ্ছি মাওফাংলুরকে, কিন্তু প্রমিস করছি আবার কোনো একদিন ফিরে আসব, ঠিক এর রূপের টানেই। আজকে আমরা চলেছি আরেকটা নতুন অফবিট ডেস্টিনেশনের দিকে। আপনাদের সাহায্য অ্যান্ড সাপোর্ট খুবই দরকার, তাই এইভাবেই সাপোর্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। টিল দেন, স্টে টিউনড অ্যান্ড বাই বাই।